শিক্ষার্থী সাঈদ হত্যা মামলায় স্টেট ডিফেন্সের শুনানি আজ। মূল ঘটনা লুকাতেই বারবার পোস্টমর্টেম রিপোর্টে পরিবর্তন, জানালেন চিফ প্রসিকিউটর। জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। ভোটের মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্সের 60,000 সদস্য। জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে পৌঁছে দিয়েছে ঐকমত্য কমিশন। 2 বছরের মধ্যে বাস্তবায়ন হবে সব সুপারিশ। এবং সমন্বয়কের চাঁদাবাজির ঘটনায় বিএনপি মহাসচিবের উদ্বেগ, দলে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না হুঁশিয়ারি এনসিপির। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় স্টেট ডিফেন্সের শুনানি আজ। সোমবার 30 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি হয়। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সাঈদ হত্যার মূল ঘটনা আড়াল করতেই বারবার পোস্টমর্টেমের রিপোর্টে পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রলীগ। এদিকে আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে 7 আগস্ট। কাজী পাপুর রিপোর্ট। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয় সোমবার। এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তার 6 আসামিকে। তাদের উপস্থিতিতে আদালতে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে এই বিষয়ে ব্রিফ করে প্রসিকিউশন টিম। এদিকে আসামি পক্ষের শুনানি হবে মঙ্গলবার। 24 জনের পক্ষে 4 জন স্টেট ডিফেন্স ট্রাইব্যুনাল ইতিপূর্বেই দিয়েছিলেন, তারা উপস্থিত ছিলেন। 6 জন উপস্থিত আসামির পক্ষে লয়ার ছিলেন। আজকে শুনানির হওয়ার পরে ট্রাইব্যুনাল অ্যাডজর্নমেন্ট দিয়েছেন এবং আগামীকাল আসামি পক্ষের বক্তব্য শ্রবণের দিন ধার্য হয়েছে। আজকে আমাদের পক্ষ থেকে লার্নেড চিফ প্রসিকিউটর মামলার অভিযোগের সমর্থনে আমাদের কতগুলো ডকুমেন্ট আছে, কি ডকুমেন্ট আছে, কতগুলো সাক্ষী আছে, সমস্ত বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। আমাদের কাছে যত ডকুমেন্ট আছে এবং এভিডেন্স আছে তাতে প্রাইমা ফেসি কেস আমরা মেড আউট করতে সক্ষম হয়েছি এবং তাদের বিরুদ্ধে অর্থাৎ পলাতক এবং উপস্থিত সকল আসামির বিরুদ্ধে চার্জ হবে। এছাড়া আসলে হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 আসামির পক্ষে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ হয়ে আগামী 2 জন 8 জন পলাতক আসামির জন্য 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে। অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে। লক্ষ্মীপুরে গুলি করে 5 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ 2 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে 60,000 সেনা সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত হয়। প্রেস সচিব জানান, নির্বাচনের আগে প্রশাসনের রদবদল ও 1.5 লাখ পুলিশের প্রশিক্ষণ দেয়া হবে। ওবায়দুল হক মারুফকে নিয়ে রেজা খানের প্রতিবেদন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইন শৃঙ্খলা প্রস্তুতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে সেনাবাহিনীর প্রায় 60,000 সদস্য দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। নির্বাচনের আগে প্রশাসনের রদবদলের পাশাপাশি সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে 1.5 লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেয়া হবে। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। তারপরে ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর ডিসইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে, সামনে এইটা আরও ইন্টেন্সিফাই করবে। তো এইটাকে সামনে রেখে ন্যাশনাল
ইনফরমেশন একটা সেন্টার যেখানে খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশনগুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারবো। অতিরিক্ত শুল্ক নিয়ে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছে অন্তর্বর্তী সরকার। ইউএস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে রাজনৈতিক বিভেদ স্পষ্ট। ঐকমত্য কমিশনের প্রস্তাবের উপর পক্ষে বিপক্ষে মত দিয়েছে দলগুলো, যদিও স্বাধীন পুলিশ কমিশন গঠনের সবাই একমত। 30 জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় জুলাই সনদ। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এসব তথ্য জানান কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ কয়েকটি বিষয়ে তৈরি হয়েছে ঐকমত্য, তবে কিছু বিষয় নিয়ে এখনও মত পার্থক্য রয়েছে বলে জানান তিনি। রাজনৈতিক দলগুলোকে এর খসড়া দেওয়া হয়েছে বলে জানান তিনি, তবে মতামত দেওয়ার জন্য সময়সীমা ঠিক করা হয়েছে 30 জুলাই দুপুর পর্যন্ত। সনদের যে খসড়া টেক্সটটা রাজনৈতিক দলগুলোকে দিয়েছি, আমরা তাদেরকে অনুরোধ করেছি যে 30শে জুলাই বুধবার দুপুর 12টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য। আমরা আশা করছি যে এগুলোকে সমন্বিত করে টেক্সটটা ওই দিনই তৈরি করতে পারবো আমরা। ইতিমধ্যে আলোচনা যেহেতু অগ্রগতি হচ্ছে, যে সমস্ত বিষয়ে ঐকমত্য হবে সেগুলো তার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। গুরুত্বপূর্ণ 20 সংস্কার প্রস্তাবের মধ্যে 12টিতে রাজনৈতিক ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ। এদিকে 4 সাংবিধানিক ইস্যুতে ওয়াক আউটকে প্রতীকী বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আগামী নির্বাচন ঘিরে দলীয় ইশতেহারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা থাকতে হবে মন্তব্য করেছেন জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সরকারি কর্ম কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ ইস্যুতে আলোচনা শুরু হয়। আলোচনার এক পর্যায়ে সভা ত্যাগ করে বিএনপি, তবে কিছুক্ষণ পরেই ফিরে আসেন বৈঠকে। এর খানিক পর ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় প্রায় 25 মিনিটের জন্য বৈঠক স্থগিত হয়ে যায়। বিএনপির ওয়াকআউটের প্রতিক্রিয়া জানায় এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল। তো আমরা কোনো একটা দলের নীতি আদর্শ বা কোনো একটা দলের গঠনতন্ত্র ঠিক করার জন্য আমরা এখানে বসি নাই। আমরা গোটা জাতির প্রত্যাশার জায়গাগুলোকে কিভাবে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে পূরণ করা সম্ভবপর হবে, সেরকম একটা কাঠামো বিনির্মাণের জন্যই কিন্তু আমরা এখানে বসেছি। আমরা বিগত সময়ে দেখেছি হারুন বিপ্লবের মতো কুখ্যাত অফিসাররা তৈরি হয়েছিল। এরকম কোনো সিস্টেম আমরা আর ইনস্টল করতে চাই না। জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণ হয় এমন সিদ্ধান্ত নিতে সবার প্রতি আহ্বান জানান। যোগ্য লোকেরা যদি সেখানে না থাকে প্রশাসনে বা তাহলে দেশটা দুর্বল হয়ে যাবে। এই জন্য আমরা চাচ্ছি প্রেতাত্মাকে আমরা দূর করে দিই। এই জন্য দোয়া দুরুদ সূরা টুরা যা পড়া দরকার আমরা এই কমিশনে পড়ি প্রেতাত্মাকে দূর করিয়া, যাতে করে প্রেতাত্মাহীন একটি উন্নত সচিবালয়, উন্নত সরকারি কর্মকর্তা দেশকে ভালোবাসে, যোগ্যতার ভিত্তিতে আসবে, এটা নিশ্চিত করা দরকার। ওয়াক আউটকে প্রতীকী উল্লেখ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, প্রস্তাবিত সংস্কারে নির্বাহী বিভাগের ক্ষমতা সীমিত হবে, যা রাষ্ট্র পরিচালনায় জটিলতা সৃষ্টি করবে। এখন সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ এবং সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে চাচ্ছে সাংবিধানিকভাবে, সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে। এর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গুরুত্বপূর্ণ 20টি সংস্কার প্রস্তাবের মধ্যে 12টিতে রাজনৈতিক ঐকমত্য হয়েছে। ইসির আলোচনার সময় বলেছেন বাকিগুলোর আলোচনা উপস্থিত থাকবেন না, এটাই তারা অংশগ্রহণ করতে চাচ্ছেন না, কারণ তারা এগুলোকে সংবিধানে এইভাবে বিস্তারিতভাবে ইনক্লুশনের বিরুদ্ধে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন,
ফ্যাসিবাদের বিচার না করে নিজেদের মধ্যে বিভেদের সুযোগ নিচ্ছে ফ্যাসিস্টরা। গণতন্ত্রে উত্তরণের পথে বাধা সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সোমবার সকালে রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যুবদলের এই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি। সবসময় যুবদল রাজপথে ছিল, আগামীতেও রাজপথে থাকবো ইনশাল্লাহ। গণতন্ত্রের প্রধান যে দরজা, সেই দরজা উন্মুক্ত না হওয়া পর্যন্ত, অর্থাৎ মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা রাজপথের মাঠ থেকে সরে যাব না। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, অন্য কোনো দেশের কাছে মাথা নত নয়, দ্রুত গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। এই দেশের মানুষ লড়াই করেছে, লড়াই করতে জানে, লড়াই করে স্বাধীনতা এনেছে, লড়াই করে গণতন্ত্র রক্ষা করেছে। 1 বছর হয়ে গেল, হাজিরার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল। এ সময় সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংসদ সদস্যের থেকে 50 লক্ষ টাকা আদায় করে নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত হয়েছি, যা বাংলাদেশকে আরো পেছনে ঠেলে দিতে পারে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে সংস্কারগুলো করা দরকার, সেই সংস্কারের প্রতি সম্মতি সবাই তো জানে, এই নিয়ে তো আর কথা বলার দরকার নেই। কিন্তু এইটার কথা বলে, এটার ধোয়া তুলে নির্বাচনকে প্রলম্বিত করা, গণতন্ত্রই যদি মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন? আসন্ন নির্বাচন মানুষ যাতে নির্ভয়ে করতে পারে, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই পরিবেশ তৈরি করার দায়িত্বও হচ্ছে অন্তর্বর্তী সরকারের। এ সময় দলমত নির্বিশেষে চাঁদাবাজদের বিচার নিশ্চিতের দাবিও জানান তিনি। দেশে সুশাসন নিশ্চিত করা, চাঁদাবাজদেরকে ধরা, দখলদারদেরকে ধরা, তার রাজনৈতিক পরিচয় যাই থাক না কেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। 5 আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময়ের মধ্যে বিচার সংস্কার ও নতুন সংবিধানের প্রতিশ্রুতি নিশ্চিতের দাবিও জানান তিনি। আর এনসিপি কখনোই চাঁদাবাজদের অভয়ারণ্য হবে না বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার বিকেলে জামালপুর ও ময়মনসিংহে পথসভায় এসব কথা বলেন তারা। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে জামালপুর ও ময়মনসিংহে কর্মসূচি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে সমাবেশে নাহিদ ইসলাম দুর্নীতি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান। দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। যেভাবে গণঅভ্যুত্থানে আপনারা রাজপথে নেমেছিলেন, ঠিক একইভাবে আপনারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলুন। এই সময় দলের দক্ষিণে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, চাঁদাবাজের অভয়ারণ্য হবে না এনসিপি। আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি কি করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। এর আগে দুপুরে জুলাই পদযাত্রা শেষে জামালপুর শহরে ফৌজদারি মোড়ে এনসিপির পথসভায় নাহিদ বলেন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র 5 আগস্টের মধ্যে জারি করতে হবে এবং বিচার সংস্কার ও নতুন সংবিধানের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র অবশ্যই 5 আগস্টের মধ্যে জারি করতে হবে এবং বিচার এবং সংস্কার এবং নতুন সংবিধানের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে। আমরা সেই সরকার, সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য, সেই নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছি। ফলে নির্বাচন আপনাদের থেকে আমরা বেশি চাই। আমরা সংস্কার চাই, বিচার চাই এবং নির্বাচন চাই। এইসব কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আকাশ প্রতিরক্ষা নিশ্চিতে রাজধানী থেকে যুদ্ধবিমান ঘাঁটি অপসারণের সুযোগ নেই বলে জানিয়েছেন এয়ার কমোডর শহীদুল ইসলাম। বিশ্বের বহু দেশের রাজধানীতেই এমন ঘাঁটি রয়েছে উল্লেখ করে এই মুহূর্তে ঘাঁটি সরিয়ে নেয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানান বিমান বাহিনীর বিমান পরিচালন পরিদপ্তরের এই পরিচালক। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোনের আরেক শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে মারা গেছে।
উষা ফেরদৌসকে সঙ্গে নিয়ে তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার রাজধানীর তেজগাঁওয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিমান বাহিনী। এতে দুর্ঘটনার বিস্তারিত তুলে ধরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিমান বাহিনীর কর্মকর্তারা। উচ্চ পর্যায়ের একটা তদন্ত অলরেডি চলমান, প্রত্যেকটা বিষয় আমাদের এই তদন্ত প্রক্রিয়া চলে আসবে। বিমান পরিচালন পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডোর শহীদুল ইসলাম এতে বলেন, রাজধানীর আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে এই ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশের আকাশ প্রতিরক্ষা তথা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীর এই জঙ্গি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক এবং এইসব জঙ্গি বিমানের স্কোয়াড্রনগুলোর প্রয়োজনীয় সারা বছর একটি ট্রেনিং চলমান থাকে। এয়ার কমোডোর মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার দিনই এটি তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কাজে সহায়তায় একটি চীনা বিশেষজ্ঞ প্রতিনিধি দল ঢাকায় আসছে। বিমান বাহিনীর প্রত্যেকটা সদস্য, প্রতিটা ঘাঁটি আমরা নিহতদের পরিবারের পাশে যাচ্ছি, আহতদের পরিবারের পাশে যাচ্ছি এবং এটা কন্টিনিউ করব আমরা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ। আমাদের সেনাবাহিনী তো ড্রাইভার একদম আগাগোড়া ছিল, ফায়ার ব্রিগেড তাদের উদ্ধারের কাজটা করতাম। আপনারা জানেন উদ্ধারের কাজটা দিনের বেলা ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেমের ব্যাপারটা ওই মুহূর্তে আমাদের কিন্তু প্রায়োরিটি। এদিকে দুর্ঘটনায় মাইলস্টোনের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানালেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। ইন্টারমিডিয়েট যে পেশেন্টগুলো ছিল এদের মধ্য থেকে আমরা 3 জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে। একজন আমাদের ভেন্টিলেটরে আছে, মেল এইচডিউতে 3 জন রোগী আছে, ফিমেল এইচডিউতে আমার 6 জন আছে, বাকি পেশেন্টগুলো সব ভালো অবস্থাতে আছে। চিকিৎসাধীন 3 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলেও জানান তিনি। আইসিইউতে মোট 3 জন পেশেন্ট আছে আর সিভিয়ার কন্ডিশন 3। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। জুলাই আন্দোলনের এই দিনে সারা দেশে গ্রাফিতি ও দেয়াল লিখন এবং অনলাইন অফলাইনে গণসংযোগ কর্মসূচি পালিত হয়। তবে রাজধানীতে দেয়াল লিখনের সময় পুলিশি বাধার মুখে পড়তে হয় শিক্ষার্থীদের। দেশব্যাপী ক্র্যাকডাউনের মধ্যে কেবল ঢাকা শহরেই 2 শতাধিক মামলায় অভিযুক্ত করা হয় 2.25 লাখেরও বেশি মানুষকে। এদিন সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো মৃতের সংখ্যা 147 বলে জানানো হয়। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। কোটা সংস্কারে শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত কমিশনের সুপারিশের ভিত্তিতে গত বছরের 27 জুলাই সংসদে আইন পাস সহ 3 দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেন সমন্বয়করা। ঘোষণা করা হয় দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 2024 সালের 28 জুলাই রোববার সারা দেশে গ্রাফিতি ও দেয়াল লিখন এবং অনলাইন অফলাইনে গণসংযোগ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে পলাশীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি পুলিশের বাধায় আর শেষ করা সম্ভব হয়ে ওঠে না। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় রোববার রাতে কর্মসূচি প্রত্যাহারের একটি ভিডিও বার্তা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে অন্য 2 সমন্বয়ক অভিযোগ করেন জিম্মি করে নির্যাতনের মুখে এই বক্তব্য আদায় করা হয়েছে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের গণমাধ্যমে পাঠানো বার্তায় সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করা হয়। এদিন ভোরে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে হেফাজতে নেয় ডিবি। অন্যদিকে হেফাজতে থাকা সমন্বয়কদের কয়েকজনের পরিবার মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেলেও তাদের পরিবারের সাথে দেখা করতে দেয়া হয়নি। দেশব্যাপী ক্র্যাকডাউনের মধ্যে শুধু ঢাকা শহরে 2 শতাধিক মামলার অভিযুক্ত করা হয় প্রায় 2.25 লাখের বেশি মানুষকে। সব মিলিয়ে 28 জুলাই পর্যন্ত রাজধানী ঢাকা সহ সারা দেশে গ্রেফতার করা হয় 10,028 জনকে। এছাড়া আন্দোলন ঘিরে সংঘর্ষে 27 জুলাই পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে বলে প্রথমবারের মতো সরকারের পক্ষ থেকে জানানো হয়। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অভিভাবক লামিয়া আক্তার সোনিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে রাজধানীর
বাউনিয়া এলাকায় নিহত সোনিয়ার বাসায় গিয়ে শোকাহত পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানান তিনি। সোনিয়ার স্বামী আমিনুল ইসলাম ও মেয়ে আসমাউল হোসনা সহ পরিবারের সদস্যদের সান্ত্বনাও দেন তিনি। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান তার সঙ্গে ছিলেন। এই বেদনা সমবেদনা আমরা জানাতে পারবো, এটা তো ফিরে পাবে না, এই বেদনা নিয়ে বাঁচতে হবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে। তারপর একটা অ্যাক্সিডেন্টের পরে সবাই যার যার অবস্থান থেকে এটা শিক্ষা নিতে হবে, শিক্ষণীয় একটা ব্যাপার। প্রাথমিকভাবে চিন্তা করা হবে এই সেবা। আমাদের দেশের স্বাস্থ্য সেবার অবস্থা খুবই খারাপ, বিশ্বের অলমোস্ট নিচে, সবাই নিচে। এসির বিস্ফোরণ নয়, বরং বিয়াম ফাউন্ডেশনের অগ্নিকাণ্ড ছিল পরিকল্পিত। আগুনের নির্দেশদাতা বিয়ামেরই প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম। সহযোগী সহ জাহিদুলকে গ্রেফতার করেছে পিবিআই। সোমবার সকালে কল্যাণপুরে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার আব্দুর রহমান। মনিরুল ইসলামের প্রতিবেদন। 27 ফেব্রুয়ারি রাতে বিকট শব্দে কেঁপে ওঠে বিয়াম ফাউন্ডেশনের পঞ্চম তলা। নিমেষেই পুড়ে ছাই হয়ে যায় সমিতির দলিল, নামজারি, ব্যাংক হিসেব, জমি কেনার চুক্তিপত্র সহ আসবাবপত্র এবং ইলেকট্রনিক্স সামগ্রী। ঘটনাস্থলে নিহত হন অফিস সহকারী আব্দুল মালেক। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ড্রাইভার ফারুক। তাৎক্ষণিকভাবে প্রচার করা হয় এসি বিস্ফোরণে এমন অগ্নিকাণ্ড। যদিও তখন অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করে নিহতের পরিবার ও বিয়াম ফাউন্ডেশন। তদন্তের ভার পড়ে পিবিআইয়ের ওপর। বিয়ামের একটি কক্ষে 504 নম্বর কক্ষে একটি অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণ হয়। আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স এবং সিসিটিভি বিশ্লেষণে বেরিয়ে আসে এর ভয়াবহতা। পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার আব্দুর রহমান বলেন, বিয়ামের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলামের নির্দেশেই পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়। এটি এসি বিস্ফোরণ জনিত নয়। তাহলে কি বিস্ফোরণ হয়েছে? ওই অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদের নির্দেশে সে ক্যামেরাটি অফ করে দেয় এবং বাকি যে 2 জন মারা গেছে তাদের দায়িত্ব ছিল ওই রুমে পেট্রোল ঢেলে আগুন লাগাই দেয়া। এই প্রেক্ষিতে তারা আগে থেকেই পেট্রোল সংগ্রহ করে রেখেছিল। পিবিআইয়ের দাবি, পুরো ঘটনায় জাহিদুল ইসলাম তার পরিচিত একজনকে কাজে লাগিয়েছে। উদ্দেশ্য নথিপত্র ধ্বংস করে আর্থিক লেনদেন গোপন করা। কেন এই ঘটনাটি ঘটানো হলো? জাহিদকে জিজ্ঞাসা করা হলে জাহিদ বলে যে ওই অফিসের অ্যাকাউন্ট্যান্ট এবং ওই অ্যাকাউন্ট্যান্ট ফ্রিল্যান্সার অনেকটা, তার অফিসের বাইরে এসে ওখানে কিছু সময় দেয়। তাকে বিপদে ফেলার জন্য, তার উপরে দোষ চাপানোর জন্য তারা এই সুযোগটি নিয়েছে। এ ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান আব্দুর রহমান। এর সাথে এই ঘটনার আরেকটি লিঙ্ক আমরা খুঁজে পাবো এবং তখনই তদন্ত আমাদের সমাপ্ত হবে বলে আমরা মনে করছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কক্সবাজারে ভারী বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বেড়ে সমুদ্র তীরের মেরিন ড্রাইভে ভাঙন দেখা দিয়েছে। গত 2 দিনের অতিবৃষ্টির ফলে সৈকতের লাবণী পয়েন্টে শতাধিক ঝাউ গাছ সাগরে তলিয়ে গেছে। এদিকে নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। নদীর তীরে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। হাতিয়ার সুখচর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড ও নিঝুম দ্বীপের বেশিরভাগ এলাকা ইতোমধ্যে জোয়ারের পানিতে সম্পূর্ণ ডুবে গেছে। দেশে অপর রনো 14 সিরিজ 5G'র 2টি মডেল নিয়ে এসেছে। এই উপলক্ষে ডিসকভারি পার্টনারশিপে আর্টসেল মিউজিক্যাল নাইট এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে রেনো 14 সিরিজ 5G'র আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো। এই মডেল দুটি হলো 12GB র্যাম এবং 256GB স্টোরেজের রনো 14 5G, অপরটি 8GB র্যাম 256GB স্টোরেজের রনো 14F। 5G ডিভাইসের এআই ইমেজিং সক্ষমতার মাধ্যমে 2000 বছরেরও বেশি পুরনো জামদানির বুনন ঐতিহ্যকে ধারণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপর বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং সহ সংশ্লিষ্টরা। দেশের বাইরের খবর। বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে হাজারো মুসলমানকে বিতরণ করছে ভারতের আসাম রাজ্য সরকার। আসন্ন রাজ্য নির্বাচনকে ঘিরে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। এই দমন পীড়নে প্রাণহানির মতো ঘটনাও ঘটছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আশ্রয় সহায় সম্বল হারিয়ে মানবতার দিন কাটছে হাজারো পরিবারের। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
জুলাই আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত জুড়ে শুরু হয় বাংলাভাষী মুসলিমদের উপর দমনপীড়ন। তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে চলতে থাকে বাড়িঘর থেকে উচ্ছেদ ও পুশিন। আসামের সাম্প্রতিক উচ্ছেদও সেই ধারাবাহিকতার অংশ। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে গত কয়েক সপ্তাহে কয়েক হাজার মুসলিম পরিবারের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। দমন অভিযানে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে বলে সোমবার এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা রয়টার্স। উচ্ছেদ হওয়া এসব পরিবার আশ্রয় নিয়েছে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের এক প্রান্তে ত্রিপলের ছাউনিতে। রাজ্য নির্বাচনকে ঘিরে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। রাজ্য সরকারের দাবি এসব মানুষ সরকারি জমি দখল করে অবৈধভাবে বসবাস করছিল, যদিও এমন অভিযোগের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বলতা হ্যায় হাম লোগ বাংলাদেশি, কিউ বাংলাদেশি হোগা, হাম লোগ কা সব প্রুফ হ্যায়, বাপ দাদা চাচা सबका प्रूफ है, सब पुराना डॉक्यूमेंट्स कितना का चाहिए। हम लोगों का घर उससे भांग दिया, उसके बाद हम लोग के कैंप पर रहा है। फिर आपका मंदिर मस्जिद, फिर आपका मुस्लिम, फिर यहाँ पे बोला जाता है कि संदेहयुक्त नागरिक है, बांग्लादेशी है। इस तरीके के जो घिनौनी हरकतें जो है ये हमारे ऊपर जो इल्जाम लगाया जा रहा है ये बिल्कुल बेबुनियाद है। 2021 সালে ক্ষমতায় আসার পর থেকে আসামের হিমন্ত শর্মার সরকার এখন পর্যন্ত প্রায় 50,000 মানুষকে উচ্ছেদ করেছে, যাদের বেশিরভাগই বাংলা ভাষাভাষী মুসলিম। সম্প্রতি এক্স হ্যান্ডেলে এক বার্তায় মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতের পরিচয়কে হুমকির মুখে ফেলছে। রয়টার্সের অনুরোধ সত্ত্বেও মুখ্যমন্ত্রী উচ্ছেদ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ক্ষমতা হারিয়ে শেখ হাসিনার পালায়নের পর ঢাকা দিল্লি সম্পর্কে অবনতিতে বাংলাভাষী মুসলিমদের প্রতি ভারতীয় রাজনীতিতে বিরূপ মনোভাব আরও বেড়েছে, যা পরিণত হয়েছে বিজেপির নির্বাচনী অস্ত্রে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ইসরায়েলি হামলায় গাজা জুড়ে একদিনে নিহত হয়েছে আরও 63 ফিলিস্তিনি। এছাড়া অনাহারে প্রাণ গেছে 6 জনের। জাতিসংঘ বলছে গাজায় 100 ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হলেও দুর্ভিক্ষ স্বাস্থ্য সংকট এড়াতে তা যথেষ্ট নয়। এদিকে হামাস জানিয়েছে গাজায় চলমান খাদ্য সংকটের মধ্যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন। অন্যদিকে হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখার কথা বলছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। শিক্ষার্থী সাঈদ হত্যা মামলায় স্টেট ডিফেন্সের শুনানি আজ। মূল ঘটনা লুকাতেই বারবার পোস্টমর্টেম রিপোর্টে পরিবর্তন, জানালেন চিফ প্রসিকিউটর। জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। ভোটের মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্সের 60,000 সদস্য। জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে পৌঁছে দিয়েছে ঐক্যমত্য কমিশন। 2 বছরের মধ্যে বাস্তবায়ন হবে সব সুপারিশ। এবং সমন্বয়কের চাঁদাবাজির ঘটনায় বিএনপি মহাসচিবের উদ্বেগ। দলে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না, হুঁশিয়ারি এনসিপির। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।